গত 10 বছরে পূর্ব এশিয়া অনেক পরিবর্তন দেখেছে। চীন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়েছে, অন্যদিকে উত্তর কোরিয়া সামরিকভাবে আরও সক্ষমতা অর্জন করেছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রকে তাদের শত্রু হিসেবে দেখে। এই কারণে চীন ও উত্তর কোরিয়া ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে, একে অপরকে নানাভাবে সমর্থন দিচ্ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার বাণিজ্যের জন্য চীনের ওপর অনেক বেশি নির্ভর করতে হয়। আবার জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উভয় দেশের বিরোধ রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এসব দ্বন্দ্বের সুযোগ নিয়েছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া অনেক দিক থেকে একই রকম, উভয়েরই শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তি কোম্পানি রয়েছে। যাই হোক, এখনও কিছু সমস্যা রয়েছে যা তাদের ঘনিষ্ঠ হতে বাধা দেয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের বৈরী সম্পর্ক যুদ্ধকালীন ইতিহাস থেকে। বিশেষ গুরুত্ব ছিল 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত দক্ষিণ কোরীয়দের জোরপূর্বক শ্রমের জন্য ক্ষতিপূরণ এবং জাপানি সেনাবাহিনীর পতিতালয়ে নারীদের জোর করে শ্রম দেওয়ার বিষয়ে বিরোধ। আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের জানাবো দক্ষিণ কোরিয়া জাপানের ভূরাজনৈতিক সম্পর্কের ইতিহাস। আপনাদের সঙ্গে আছে আমি মালিহা সুরাবাদ। 2018 সালে জাপান ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে প্রাসঙ্গিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিক্ততায় পরিণত হয়। কি ছিল সেই ঘটনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জোর করে শ্রম ব্যবহারের জন্য জাপানের দুটি কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট। তবে জাপান সরকার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। জাপান সরকারের দাবি, কোরিয়া সরকারের দাবিকৃত ক্ষতিপূরণ এরই মধ্যে 1965 সালে পরিশোধ করা হয়ে গেছে। 1965 সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয় এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। এছাড়াও জাপান সরকার $500 মিলিয়ন ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে। এটি সেই সময় দক্ষিণ কোরিয়ার জাতীয় বাজেটের 1.5 গুণ ছিল। দক্ষিণ কোরিয়ার অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন 1965 সালের চুক্তিটি যুক্তরাষ্ট্রের চাপে দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করেছিলেন। কেন জাপান 1965 সালে ঐতিহাসিক বিরোধ সমাধানের জন্য দক্ষিণ কোরিয়াকে বিশাল ক্ষতিপূরণ দিয়েছিল? অনেক দিক থেকে মিল থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্কের অবসান ঘটল কেন? মূলত 3টি ঐতিহাসিক কারণে কয়েক দশক ধরে জাপান দক্ষিণ কোরিয়া সম্পর্ককে প্রভাবিত করছে। এর মধ্যে একটি হলো কোরীয় উপদ্বীপকে জাপানি সাম্রাজ্যের উপনিবেশ রূপান্তর, ঔপনিবেশিক যুগ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয় নারীদের পতিতালয়ের কাজে বাধ্য করা, এবং শেষটি হলো কোরীয় শ্রমিকদের জোর করে শ্রম আদায়। কোরীয় উপদ্বীপের সঙ্গে জাপানের বিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে। জাপান বারবার এই দ্বীপ রাষ্ট্রের উপর তার শ্রেষ্ঠত্ব প্রদর্শনের চেষ্টা করেছে। 19 শতকের শেষের দিকে জাপানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছিল। তারা তাদের নীতি পরিবর্তন করে এবং তাদের মূল লক্ষ্য ছিল পূর্ব এশিয়ায় নিজেদেরকে শক্তিশালী শত্রু হিসেবে তুলে ধরা। সেই সময়ে কোরিয়া চীনা রাজবংশ শাসন চলত। যখন উচ্চাকাঙ্ক্ষী জাপানি সেনাবাহিনী চীনা সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যায়, তখন চীনা সাম্রাজ্য পরাজিত হয় এবং চুক্তির অধীনে কোরিয়া একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত হয়। কিন্তু জাপানি সামরিক বাহিনী মরিয়া হয়ে দ্বীপটি নিয়ন্ত্রণ লাভের চেষ্টা করে। তৎকালীন কোরিয়ার নেতৃত্ব রাশিয়ার কাছে সহযোগিতা চায়। এখানেও জাপান জিতলে দক্ষিণ কোরিয়ার উপর জাপানি আধিপত্যের পথ পরিষ্কার। 1910 সালে জাপান অবশেষে কোরিয়াকে তার পরিকল্পনার অংশ করে তোলে। অনেক কোরীয় সার্বভৌমত্ব হারানোর প্রতিবাদে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে, কিন্তু এ আন্দোলন কঠোরভাবে দমন করা হয়। কোরিয়া মানচিত্রে থাকলেও উপদ্বীপটিকে মোটেই মূল ভূখণ্ড হিসেবে বিবেচনা করেনি জাপান, বরং জাপানিরা কোরিয়াকে একইভাবে দেখতে শুরু করে যেভাবে ইউরোপীয়রা উপনিবেশবাদকে দেখে। জাপানের শিল্প বিপ্লবের ফলে অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটে, যার জন্য বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন ছিল। যেহেতু কোরীয় তাদের অধীনস্থ ছিল, তাই জাপানিরা বুঝতে পেরেছিল যে তাদের শ্রম হিসাবে ব্যবহার করা যেতে পারে। জাপানিরা তখন কোরীয়দের শ্রম দিতে বাধ্য করে। শিল্প বিপ্লবের কারণে কয়লার চাহিদা বেশি ছিল এবং অনেক খনি খনন করা হয়। এই খনিতে কাজ করা খুব কঠিন এবং বিপজ্জনক ছিল, এবং এই বিষয়ে জাপানিরা কোরিয়ার দিকে তাকিয়েছিল। খনিতে হাজার হাজার কোরীয়কে খনি শ্রমিক হিসেবে কাজ করতে হয়েছে। এই শ্রমিকদের পর্যাপ্ত খাবার ছিল না, পর্যাপ্ত বিশ্রাম ছিল না এবং অসুস্থ হলে চিকিৎসা সেবার সুযোগ ছিল না। অগণিত কোরীয় খনি শ্রমিক অনাহারে এবং চিকিৎসা সেবার অভাবে মারা গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে উচ্চাভিলাষী জাপানি সেনাবাহিনী জাপান ও ইতালির অক্ষশক্তির পক্ষে যুদ্ধ শুরু করে। জাপানিদের চোখে স্বপ্ন ছিল বিশ্বযুদ্ধে জয়ী হয়ে বিশ্বশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার। এই যুদ্ধে জাপানিদের বেশ কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছিল। এ কারণে অনেক জাপানি সৈন্যকে তাদের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে যেতে হয়েছে। যুদ্ধক্ষেত্রে এই সৈন্যদের জীবন সহজ করার জন্য জাপানি সেনাবাহিনী অনেক কোরীয় নারীদের যৌন দাসত্বে বাধ্য করেছিল। এসব নারীকে যৌন দাসী হিসেবে বিভিন্ন দেশের সামরিক পতিতালয়ে পাঠানো হয়। অগণিত জাপানি সেনার সাথে কোরিয়ান নারীদের যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল। 1945 সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরে যায়। এটি কোরীয় উপদ্বীপকে স্বাধীনতার দিকে পরিচালিত করে। যাই হোক, ঔপনিবেশিক আমলে এবং যুদ্ধের সময় কোরিয়ান জনগণের সাথে জাপানের আচরণ সহজে ভোলার নয়। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা লাভের 20 বছর হয়ে গেছে এবং জাপান এখনও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। 1965 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। জাপানও উচ্চ ক্ষতিপূরণ দিয়েছে, তবে দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব বিশ্বাস করে না যে এই ক্ষতিপূরণ সবসময় পর্যাপ্ত। ফলে দুই দেশের মধ্যে বারবার অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধ দেখা দেয়। 2019 সালে জাপান দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক কাঁচামাল রপ্তানি সীমাবদ্ধ করে, যা দেশের প্রযুক্তি শিল্পকে পঙ্গু করে। এই পটভূমিতে দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে গোয়েন্দা আদান প্রদান চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দেয়। অতি সম্প্রতি দুই দেশই শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আহ্বান জানিয়েছে, কিন্তু বারবার তাদের মধ্যকার তিক্ত অতীতের সমালোচনা করেছে। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।